নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বিশুদ্ধ পানীয় জল ও প্রযুক্তি। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার হরজিৎ নাথ মহাশয়। আপনাকে স্বাগত। আজ আমরা বিশুদ্ধ পানীয় জল নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে প্রযুক্তি কিভাবে ইনভলভমেন্ট রয়েছে বা আমরা কিভাবে তাকে আরও অনেকভাবে নিত্য নতুনভাবে আমরা কিভাবে তাকে পিউরিফাইড করতে পারি সেগুলোও জানার চেষ্টা করব। তবে তার আগে আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানতে চাইছি সেটা হচ্ছে জল নিয়ে এত ক্রাইসিস কেন? ধন্যবাদ আপনাকে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। সো দেখুন, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার আর তার প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং আসপেক্টটা। সো দেখুন, আপনি লাস্ট 100-150 বছর থেকে আমাদের যেটা পপুলেশন ইনক্রিজ হলো, র্যাপিড আরবানাইজেশন, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটার বেসিসে আপনি যদি দেখুন যে আমাদের যে পপুলেশন ইনক্রিজটাও এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করেছে, সেটার জন্য অনেকটাই আমাদের জলের উপরে স্ট্রেসটা গিয়ে পড়েছে। সো জলের স্ট্রেসটা যে পড়েছে সেটার উপরে আমি আসবো, খুবই ডিটেইলভাবেই আমি ডিসকাশন করব জলের স্ট্রেসের উপরে। প্রথমে আমি বলে দিচ্ছি যে দুটো ফ্যাক্টর আমাদের জানা খুবই প্রয়োজন। একটা হচ্ছে ওয়াটার স্কেয়ারসিটি, একটা হচ্ছে গিয়ে ওয়াটার পিউরিফিকেশনের ইয়েটা। সো ওয়াটার স্কেয়ারসিটিটা বেসিক্যালি হচ্ছে আপনার সাপ্লাই ডিমান্ডের একটা রেশিও বা ডিফারেন্স বলতে পারেন, যে আপনি কতটুকু জল অ্যাভেলেবেল আছে আর যতটুকু জল আপনি পাচ্ছেন। বাট ওয়াটার শর্টেজটা হচ্ছে কি আরেকটু ওয়াটার স্ট্রেস, ইনফ্যাক্ট যেটাকে আমরা টেকনিক্যালি বলি ওয়াটার স্ট্রেসটা হচ্ছে কি আরেকটু ব্রড, আরেকটু ডাইভার্সড। সেখানে নট অনলি আপনার সাপ্লাই ডিমান্ডের রেশিও, বাট অলসো সেখানে আপনার কিভাবে জলটা আপনি পাচ্ছেন, কি টেকনোলজি ইউজ করে জল পাচ্ছেন, সেটা এটা একটা ব্রড আসপেক্ট অফ ইয়ে। সো কারেন্টলি আপনি যদি বলুন যে ওয়াটার স্ট্রেস নিয়ে কেন আমাদের এত অসুবিধে, কারণ আপনি যদি দেখুন এখন এই যে র্যাপিড আরবানাইজেশন বা আমাদের যে পপুলেশন ইনক্রিজ হয়েছে, তার জন্য জলের উপর অনেকটাই স্ট্রেস এসে পড়েছে। তো সেই জলের স্ট্রেসটাকে আমরা মেজার করি ইন দি টার্ম অফ পার ক্যাপিটা অ্যাভেবিলিটি অফ ওয়াটার। আপনাকে যদি আমি একটা সংখ্যামূলক বলি, আমাদের পৃথিবীতে কারেন্টলি 2.2 বিলিয়ন পিপল আর এফেক্টেড উইথ দে আর নট গেটিং ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। ওটা কিন্তু জল পাচ্ছে না, সেটা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না, বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না। আচ্ছা, আমরা যদি সেই জলের স্ট্যাটাসটা নিয়ে যদি একটু সংযোজন করতে চাই, জলের স্ট্যাটাস বলতে সেই আমাদের হচ্ছে গিয়ে পুরো গ্লোবালে যা জল অ্যাভেলেবল আছে সেটা 97% ইজ আনইউজেবল, বিকজ সেটা হচ্ছে আপনার সি ওয়াটার বা অসিন ওয়াটার, হুইচ ইজ স্যালাইন ওয়াটার, whereas only 3% water আছে which is available to us. Out of the 3%, only 1% is available for human consumption. সো আপনি বুঝতে পারছেন যে কতটুকু গুরুত্বপূর্ণ। আমি যদি একটা লেমেন ভাষাতে বলি, ধরুন আমাদের পৃথিবীতে যতটুকু জল আছে সেটাকে যদি আমি 1 গ্যালনের মধ্যে সীমিত করতে পারি, সেখান থেকে যদি আমি 1 চামচ জল বের করি, সেই 1 চামচ জলটা হচ্ছে গিয়ে আমাদের ড্রিঙ্কিং কনজিউমেবল ওয়াটার। তো আপনি বুঝতে পারছেন যে কতটুকু আমাদের ড্রিঙ্কিং ওয়াটার কনজাম্পশনের জন্য ওয়াটার কোয়ালিটি বা ওয়াটার স্ট্যাটাসটা কত গুরুত্বপূর্ণ। আর যত পপুলেশন ইনক্রিজ হচ্ছে আমাদের সেটা কমে কমে আসছে। মোরওভার নীতি আয়োগের একটা রিপোর্ট আছে, নীতি আয়োগের রিপোর্ট আমাদেরকে বললো যে 2024-এ দি পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেবিলিটি, এক বছরে কতটুকু জল একজন একটা হিউম্যান বিইং পাচ্ছে, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 1500 মিটার কিউব পার ইয়ার ওয়াজ দি লিমিট। এখন সেটা কমে কমে চলে এসছে 1100। ইনফ্যাক্ট বাই 2050 এস্টিমেশন আসছে যে ইট উইল কাম ডাউন টু ইভেন বিলো 1000 অলসো। সো বুঝতে পারছেন যে পপুলেশন গ্রোথ, পপুলেশন রাইজের সাথে সাথে ওয়াটার উপর কতটা স্ট্রেস পড়ে যাচ্ছে, পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেবিলিটিটাও কমে আসছে। আচ্ছা, তাহলে এই সিনারিওটা তো গ্লোবালি যেটা আপনি বললেন, আমরা যদি ভারতবর্ষের ক্ষেত্রে বা আমরা পার্টিকুলারলি একদম ত্রিপুরার ক্ষেত্রে যদি ধরি, তাহলে সেই স্ট্যাটাসটা কেমন? দেখুন, অনেকেই হয়তো নিউজ পেপার রিপোর্ট পেয়েছে যে ডে 0 বলে একটা হচ্ছিল ইভেন্ট, যেটা হচ্ছিল সাউথ আফ্রিকাতে, কেপ টাউন 2018। সেখানে অলমোস্ট 4 মিলিয়ন পিপল ওয়ার এফেক্টেড, কারণ জল নাই, শেষ হয়ে গেছিলো অলমোস্ট। দেন 2019 আমরা চেন্নাইতে দেখলাম সেই স্ট্যাটাসটা,
দিল্লিতে দেখছি, ব্যাঙ্গালোরে দেখলাম। সো আপনি যদি দেখুন যে পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেবিলিটি থ্রু আউট দি ওয়ার্ল্ড তো কমছে, বাট ইন্ডিয়াতে স্ট্যাটাসটা কিন্তু আরও সিভিয়ার। কারণ আরও অনেক ডেটা সাপোর্ট করছে যে বাই 2050 ইন্ডিয়ার ওয়াটার স্ট্রেস উইল বি ওয়ান অফ দি হাইয়েস্ট অ্যামং অল দ্য কান্ট্রিজ, বিকজ আমাদের এখানে পপুলেশন র্যাপিড গ্রোথ ইনক্রিজ হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, মডার্নাইজেশন হচ্ছে, ইন্ডাস্ট্রিজ আসছে। সো পুরো জিনিসটা পড়ে যাচ্ছে ওয়াটারের উপরে স্ট্রেস একটা। মোরওভার আমি এখানে বলতে চাই নীতি আয়োগে আরও রিপোর্ট আছে, বিকজ নীতি আয়োগ ইজ দি ওয়ান হু ইজ রেসপন্সিবল ফর অল দ্য ডেটা। সো নীতি আয়োগ ডেটাতে বলেছে যে আউট অফ 132 কান্ট্রিজ, ইন্ডিয়াজ র্যাঙ্কিং ইন ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স ইজ 122. সো আমরা নট অনলি ওয়াটার অ্যাভেবিলিটি বাট ইনফ্যাক্ট ওয়াটার কোয়ালিটি, এই দুটোই একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো ওয়াটার কোয়ালিটিতেও আমরা অনেকটাই পিছিয়ে আছি। মোরওভার যদি আমি স্ট্যাটিস্টিক্স বলি, মোর দেন 70% অফ দি ওয়াটার অ্যাভেলেবল আমাদের জন্য, দে আর নট ফিট ফর কনজামশন, হিউম্যান কনজামশন। সো আমরা অনেকটাই একটা গুরুত্বপূর্ণ একটা মানে গম্ভীর একটা বিষয় হচ্ছে গিয়ে এই জলের অ্যাভেবিলিটি। আর যত পপুলেশন ইনক্রিজ হচ্ছে, আমরা যখন পৃথিবীটা কিন্তু ওয়াটার স্ট্রেসের দিকে এগিয়েই যাচ্ছে। সো আনটিল অ্যান্ড আনলেস আমরা যদি র্যাপিড কিছু একটা না করি, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু কন্টেন ইট বা এটাকে কন্ট্রোল করাটা। এই যে আপনি কিছু করার কথা বললেন, আমরা কি করতে পারি সাধারণ মানুষরা? দেখুন, সাধারণ মানুষ নয়, কারণ আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে বা যে যেখানেই থাকুক, সব জায়গায় কিন্তু জলের একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। মানে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? দেখুন, সব থেকে প্রথম হচ্ছে এখানে আমি বলবো 3টে বিষয় খুবই ইম্পর্টেন্ট। ব্যক্তিগত বিষয়, সরকারি, মানে সরকারের তরফ থেকে তো সাফিসিয়েন্ট চলছে, আমাদের ব্যক্তিগত আমাদেরকে মানে ইনিশিয়েটিভ নিয়ে আসতে হবে, আর সামূহিকভাবেও ইনিশিয়েটিভ নিয়ে আসতে হবে। আমি শুধু একা নয়, আমি আমার সোসাইটি, আমার আশেপাশে যারা আছো, ওদেরকেও আমাদের ওয়াটারের উপরে একটা লিটারেসি নিয়ে আসা খুবই প্রয়োজন। গভর্নমেন্ট ওনার তরফ থেকে ইজ ডুইং সাফিসিয়েন্ট, আমাদেরও এই জাগরুকতা নিজের পক্ষ থেকেও আনতে হবে, দুজন লোককে আমাদের শেখাতে হবে। তখন গিয়েই আমরা এই একটা যে সিনেরিও, যেটা ওয়াটার স্ট্রেস সিনেরিওটাকে কন্টেইন করতে পারবো। তাছাড়া আরও অনেক পিউরিফিকেশনে যদি আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টটা বলি, বিকজ আমি তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি। সো ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট যখন বলেন, আজকাল ওয়াটার পিউরিফিকেশনে প্রচুর নিউ টেকনোলজিস এসছে, সেটাকে আমাদের অ্যাডাপ্ট করতে হবে, আমাদের ডে টু ডে লাইফে ইনভলভ করতে হবে। তাছাড়া যদি ওয়াটার স্ট্রেসের কথা বলুন, আমাদের ভারতবর্ষে অলমোস্ট 70% অফ ওয়াটার আমরা কিন্তু কৃষিতে ইউজ করি, এগ্রিকালচারে ইউজ করি। প্লাস সেই এগ্রিকালচারের মধ্যেও আমাদের সাস্টেনেবল প্র্যাকটিস আনতে হবে, কারণ এখানে অনেকটাই জল বেশি ইউজ হচ্ছে। হাউস হোল্ড ইজ অলমোস্ট 6%, ইন্ডাস্ট্রিতে অ্যারাউন্ড 5%। সো সেটা হচ্ছে কারেন্ট স্টেটাস। তো আমাদের নট অনলি হিউম্যান কনজামশনে জাগরুকতা আসতে হবে, বাট অলসো আমাদের দেখতে হবে কি কী টেকনোলজিস আমরা ইউজ করতে পারি, যাতে আমরা এটাকে আরও ডেভেলপ করে নিয়ে যেতে পারি। সাস্টেনেবল টেকনোলজিস কী নিয়ে আসতে পারি, নট অনলি হিউম্যান কনজামশন বাট অলসো ইন্ডাস্ট্রিজে, যে কী মেথড ইউজ করলে আমাদের কম জল ইউজ হচ্ছে, এগ্রিকালচারে কী মেথড ইউজ করলে আমাদের এগ্রিকালচারে জল কম ইউজ হচ্ছে। ফর এক্সাম্পল যদি বলি এগ্রিকালচারে, আজকাল তো স্মার্ট এগ্রিকালচার সিস্টেম এসেছে, ড্রিপ ইরিগেশন সিস্টেম এসেছে। আমাদের তার সাথে আরও দেখতে হবে যে কোন ক্লাইমেটিক সিচুয়েশনে কী টাইপ অফ ক্রপ আমাদের ইল্ড করা যেতে পারে, কী টাইপ অফ ক্রপের মধ্যে আমাদের ওয়াটার রিকোয়ারমেন্টটা কম হতে পারে। সো এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ, চতুর্দিকে যদি আমরা দেখে ভেবে এগিয়ে যাই, তাহলে কি একটা ভালো ডাইরেকশন যেতে পারবো। বাট ব্যক্তিগতভাবে যদি আমি বলছি, ভিলেজ লেভেলে যদি আছি, ডেফিনেটলি আমাদের একটা ওয়াটার লিটারেসি থাকা একটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো এটাকে অ্যাডভোকেট করব যে আমাদের স্কুল লেভেল থেকে ওয়াটার লিটারেসিটাকে যাতে অ্যাডাপ্ট করা হয়, স্কুল হলো, মাধ্যমিক হলো, উচ্চ মাধ্যমিক হলো, ইভেন ইউনিভার্সিটি লেভেলও আমাদের ওয়াটার রিলেটেড প্রোগ্রামসে আমাদের ইনভলভ থাকতে হবে। মোরওভার গভর্নমেন্ট ইনিশিয়েটিভসের সাথে আমি চাইবো আরও ইন্ডাস্ট্রিজ যারা আছে ওরাও এগিয়ে আসতে হবে। মানে মুদ্রাগত হচ্ছে একটা জনসচেতনতার ভীষণ একটা জরুরি কালেকটিভ এফোর্টের প্রয়োজন, একজন করে করাটা অসম্ভব জিনিসটা। এই যে আপনি বিশুদ্ধ পানীয় জলের কথা বললেন, তার সঙ্গে আপনি বললেন টেকনোলজির কথা। নিত্য নতুন কি ধরনের টেকনোলজিস এসছে মানে জলকে পানীয় জল করবার এবং তার সঙ্গে বিশুদ্ধভাবে সেটাকে গ্রহণ করার? দেখুন, আমাদের এখন কারেন্টলি যদি আমি বলি, অনেক রকমের রিসার্চও চলছে, বাট আমি যদি স্পেসিফিক্যালি বলি সাম টেকনোলজিস, একটা তো হচ্ছে আপনার রিভার্স অসমোসিস, যেটা আমরা সবাই বলি আরও প্রসেস বলি, একটা হচ্ছে ন্যানো ফিল্ট্রেশন NF প্রসেস, একটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন
ইউএফ প্রসেস, একটা হচ্ছে আপনার অ্যাডজর্পশন প্রসেস, একটা মাইক্রোফিল্ট্রেশন প্রসেস, তাছাড়া আরও অনেক রকমের ফিল্ট্রেশন প্রসেস নিয়ে আসছে। বাট যেহেতু আপনি উল্লেখ করেছেন ফিল্ট্রেশন প্রসেসের ব্যাপারে, আমি এখানে বলতে চাইছি যে ওয়াটার কোয়ালিটি অ্যান্ড ফিল্ট্রেশন প্রসেস দে আর অ্যাকচুয়ালি রিলেটেড টু ইচ আদার। আপনি এখানে যে জলটা পাচ্ছেন নট নেসেসারি এখান থেকে 10 মিটার দূরে গেলে সেম জল কোয়ালিটি পাবেন। জলের কোয়ালিটি কিন্তু ভ্যারি হচ্ছে। আপনি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করছেন, আপনি রেইন ওয়াটার হারভেস্টিং ইউজ করছেন, আপনি সারফেস ওয়াটার ইউজ করছেন, প্রত্যেকটা জলের কিন্তু কোয়ালিটিটা ডিফারেন্ট। সো প্রত্যেকটা জলের কিন্তু টেকনোলজিক্যাল ইন্টারভেনশনটাও ডিফারেন্ট। এমন নয় যে আপনি আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়েছেন, আপনি একটা প্রসেস করেছেন, অন্য প্রসেসও হবে না। ইট ইজ নট লাইক দ্যাট। আপনার দেখতে হবে কোন জলের কী প্যারামিটার্স আছে, সেই প্যারামিটার্সটাকে ড্রিঙ্কিং ওয়াটার গাইডলাইন্স, যেটা আমি বললাম BIS WHO গাইডলাইন্সে আনার জন্য কোন প্রযুক্তি ইউজ করতে হবে। সেটা আপনার রিভার্স অসমোসিসও হতে পারে, সেটা আপনার আল্ট্রা ফিল্ট্রেশন হতে পারে, সেটা আপনার নর্মাল ফিল্ট্রেশনও হতে পারে। স্পেসিফিক্যালি আমি যদি বলি আপনাকে একটু টেকনিক্যাল টার্মস, যেহেতু আমরা টেকনিক্যাল নিয়ে কথাবার্তা বলছি, দেখুন রিভার্স অসমোসিসটা হচ্ছে খুবই একটা এক্সটেন্সিভ অ্যাগ্রেসিভ একটা প্রসেস, যেখানে অনেকটাই এনার্জি রিকোয়ারমেন্ট প্রয়োজন জল থেকে, মানে আনওয়ান্টেড মেটেরিয়ালসগুলোকে বের করার জন্য। কারণ রিভার্স অসমোসিসের পোর সাইজটা হচ্ছে 0.0001 মাইক্রনস। সো এই পোর সাইজে শুধু জলটাই পাস করতে পারে। ওয়ারেজ এই পোর সাইজে আপনি আয়ন্স বলুন, আপনি কলয়েডস বলুন, আপনি মাইক্রোবস বলুন, কিছু পাস করতে পারে না, কারণ এদের সবের সাইজটা এই পোর সাইজ থেকে বড়। সো এটা একটা কাইন্ড অফ স্ক্রিনিং মেকানিজম হিসাবে কাজ করছে রিভার্স অসমোসিস। কিন্তু আপনাকে যে প্রেশার দিতে হবে এই মানে ফিড ওয়াটারটাকে ওভারকাম করে পিওর ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আসার জন্য, সেটা ইজ ভেরি ভেরি এক্সটেন্সিভলি হাই। সেকেন্ড হচ্ছে ন্যানো ফিল্ট্রেশন প্রসেস, যেটা পোর সাইজ হচ্ছে 0.001 মাইক্রনস। সেটাও কাইন্ড অফ রিভার্স অসমোসিস প্রসেসে কাজ করে, বাট একটু রিগ্রেসিভলি কম। কারণ বিকজ অফ পোর সাইজটা ছোটো, তো ও ডাইভ্যালেন্ট আয়ন্সগুলোকে আটকাতে পারছে। ডাইভ্যালেন্ট আয়ন্স হচ্ছে ক্যালসিয়াম Ca2+, Mg2+। রিভার্স অসমোসিসে কিন্তু ছিল না। রিভার্স অসমোসিসে মনোভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট সব কিছুই আটকাচ্ছে বিকজ অফ দিস পোর সাইজ। ফর এক্সাম্পল মনোভ্যালেন্ট বলতে সোডিয়াম হলো Na+, K+, হ্যাঁ না, সোডিয়াম পটাশিয়াম মনোভ্যালেন্ট আয়ন্স, সেগুলোও কিন্তু রিভার্স অসমোসিস দিয়ে পাস হয় না। তার মানে রিভার্স অসমোসিস দিয়ে যেটা জলটা বেরোচ্ছে দ্যাট ইজ অলমোস্ট ডিআয়োনাইজড, কোনো আয়ন নেই সেটার মধ্যে। ওয়ারেজ ন্যানো ফিল্ট্রেশনে আপনার মনোভ্যালেন্ট আয়ন্সগুলো কিন্তু জলে পেয়ে যাবেন, সোডিয়াম হলো, পটাশিয়াম হলো পেয়ে যাবেন, কিন্তু ডাইভ্যালেন্ট আয়ন্স লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামগুলো পাবেন না। থার্ডে আসছে, আমি উপর থেকে নিচে আসছি, মানে পোর সাইজ কার সব থেকে ছোটো, তারপরে বড়, তারপরে আসছে। সো থার্ড হচ্ছে গিয়ে আল্ট্রা ফিল্ট্রেশন প্রসেস। আল্ট্রা ফিল্ট্রেশন প্রসেসটা হচ্ছে গিয়ে একটু এনার্জি ফ্রেন্ডলি প্রসেস, কারণ তার পোর সাইজ হচ্ছে 0.01 মাইক্রনস। এই পোর সাইজে আপনি জলের মধ্যে যেগুলো ইম্পিউরিটিসগুলো আছে, সাসপেন্ডেড ইম্পিউরিটিস মোস্টলি, সেই সাসপেন্ডেড ইম্পিউরিটিসগুলোকে আপনি খুবই মানে ইজিলি রিমুভ করতে পারবেন, ব্যাকটেরিয়া রিমুভ করতে পারবেন, সাম ভাইরাল স্ট্রেনস পাস হবে, বাট মোস্ট অফ দি টাইম আল্ট্রা ফিল্ট্রেশন প্রসেস ইজ মোর দেন সাফিসিয়েন্ট। এখানে যেহেতু আমি আল্ট্রা ফিল্ট্রেশন, রিভার্স অসমোসিস, ন্যানো ফিল্ট্রেশনের কথা বলছি, তারপরে আসছে মাইক্রো ফিল্ট্রেশন। সবচেয়ে বেস্ট সেটা যেটা আমি আপনাকে বললাম ডিপেন্ড করবে যে জল থেকে কি রিমুভ করতে চাইছেন। আপনি যদি ধরুন স্যালাইন ওয়াটার, সমুদ্রের যেটা জল, সমুদ্রের জলে তো আপনার স্যালাইন কন্টেন্ট খুবই বেশি, সেটাকে যদি আপনি নর্মাল আল্ট্রা ফিল্ট্রেশন প্রসেস বা মাইক্রো ফিল্ট্রেশনে দেন। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই যদি আমরা যদি ধরে নিই, তাহলে আমরা বেসিক্যালি আমরা কোন প্রসেসের মধ্যে দিয়ে যাব, সেটা আপনি কি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই ইম্পর্টেন্ট কথা। আমি লাস্ট 10 বছর থেকে যেটা আমরা এখানে রিসার্চ চালিয়ে যাচ্ছি, আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের জলে যেটা TDS, টোটাল ডিজলভ সলিডস, কত মিনারেল কন্টেন্ট আছে, সেটা কিন্তু কম্পারেটিভলি অন্য স্টেট থেকে অনেকটাই কম, অ্যারাউন্ড 50 ppm। ppm ইজ পার্টস পার মিলিয়ন, মানে 1 মিলিগ্রাম সল্ট ইন 1 লিটার অফ ওয়াটার ইজ 1 ppm। আচ্ছা, আমরা কি করে বুঝতে পারবো যে কোন জলের মধ্যে কি আছে না আছে? সেটার জন্য আপনার টেস্টিং করতে হবে। আমি বিশেষ করে এখানে বলতে চাইছি, আজকাল ওয়াটার লিটারেসিটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই পেনটা নিয়ে এসেছি দেখানোর জন্য। এই পেনটা, এটাকে বলি আমরা TDS মিটার। এই TDS মিটার আপনি যে কোনো ই-কমার্স ওয়েবসাইটসের মধ্যে খুবই কম দামে পেয়ে যাবেন, অ্যারাউন্ড 250, 300, 400 রুপিসে পেয়ে যাবেন। এটার কাজটা হচ্ছে জলের মধ্যে স্যালাইন কন্টেন্ট কী আছে চেক করা, মিনারেল কন্টেন্ট কী আছে চেক করা। আপনি যদি দেখেন যে আপনার মিনারেল কন্টেন্ট অনেকটাই কম, আমি এখানে স্পেসিফিক্যালি বলতে চাইব
মিনারেল কন্টেন্ট নিয়ে অনেকে অনেক রকমের কথাবার্তা বলে, অনেক ওয়াটার পিউরিফিকেশন কোম্পানিজ অনেক রকমের ক্লেম হ্যাঁ, করে। কারণ বাজারের মধ্যে তো ভীষণভাবে সহজলভ্য, 10 টাকা হোক 20 টাকা হোক বা একদম খুব স্বল্প মূল্যেও আবার বেশি মূল্য জল পাওয়া যায়, বলছে যে মিনারেলস ওয়াটার। অ্যাকচুয়ালি স্যার দেখুন এখানে মিনারেল ওয়াটার বলে কথাটা, সেটা খাওয়াটা কতদূর স্বাস্থ্যসম্মত বা কতদূর মিনারেলস আছে সেটা আমাদেরকে একটু সেটা দেখুন জানান। আমাদের ওয়াটার পিউরিফিকেশন ইন্ডাস্ট্রিজে ইনিশিয়ালি যখন ওয়াটার বটলগুলো এসছে সেগুলোকে আমরা বলা হতো মিনারেল ওয়াটার, বাট অ্যাকচুয়ালি যদি আপনি মিনারেল চেক করুন সেটা মিনারেল অলমোস্ট নীল। তারপরে সেটাকে গভর্নমেন্ট রেগুলেশনস নিয়ে এসছে যে এখন যাই বটল পাওয়া যাচ্ছে এটাকে কিন্তু আর মিনারেল ওয়াটার বলা যাবে না, সেটাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বলা হচ্ছে। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এটা হচ্ছে কি নিউ টার্মিনোলজি। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অনেকে ক্লেম করে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ অ্যাডেড মিনারেলস, এইভাবে আসছে। সো আমরা যারা জলটা খাচ্ছি সেটা কিন্তু মোটেই মিনারেল ওয়াটার নয়, এটা হচ্ছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। কেউ মিনারেল অ্যাড করে, কেউ মিনারেল অ্যাড করে না। সেটাই আমি বলছি, আপনি যদি একটা নর্মাল টিডিএস মিটার থাকে আপনার কাছে, আপনি ঘরে টেস্ট করতে পারবেন যে জলের মিনারেল কন্টেন্টটা কেমন। বিআইএস স্ট্যান্ডার্ডস অনুসারে যদি আপনি যান, যদি আপনার টিডিএস 500 থেকে কম থাকে তাহলে আপনার কোনো আরও প্রসেসে যাওয়ার প্রয়োজন নেই। তো আমরা যে ঘরের মধ্যে কস্টলি আরও মেশিনস লাগাচ্ছি সেটার কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। আরও মেশিনসে আরও একটু টেকনিক্যালি আমি কথা বলতে চাইবো এখানে যারা আমাদের দর্শকরা আছেন, যে আরও প্রসেসটা নট অনলি এনার্জি এক্সটেন্সিভ প্রসেস বাট অলসো সেটার মধ্যে যেটা পিওর ওয়াটার রিকভারি পাচ্ছি। মানে আপনি যদি 1 লিটার জল আমাদের এই ওয়াটার পিউরিফিকেশন মেশিনে ঢোকে 700 মিলিলিটার জল কিন্তু ওয়েস্ট যাচ্ছে, অ্যান্ড অনলি 300 মিলিলিটার ওয়াটার কিন্তু আমরা পাচ্ছি। সো আপনি দেখুন অলরেডি উই আর ওয়াটার স্ট্রেসড, তার উপরে আমরা এই আরও সিস্টেম ইউজ করে যদি প্রয়োজন না পড়ে কতটা জল আমরা নষ্ট করছি। তো সেটা ফার্স্ট অফ অল তো আপনাদের দেখা প্রয়োজন যে আপনার জলের মধ্যে কি আরও প্রসেসের প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থাকে 500 ppm বা 500 মিলিগ্রাম পার লিটার থেকে যদি আপনার বেশি থাকে আপনি ডেফিনেটলি আরও প্রসেসে যান, সেটাকে আপনি লো লেভেলে নিয়ে আসুন। আদারওয়াইজ আপনার আরও প্রসেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মাল আল্ট্রাফিল্ট্রেশন প্রসেস উইথ ইউভি ইজ সাফিসিয়েন্ট। আমি এখানে আরেকটা কথা উল্লেখ করতে চাইছি, কারণ খুবই টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলছি, আমাদের দর্শকরা যারা আছে ওদেরও জানা খুবই প্রয়োজন এখানে। বিকজ আমরা এমন একটা স্ট্যাটাসে যাচ্ছি জলটাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে একটু অবহেলা করি। আমরা ভাবি জলটা যদি পরিষ্কার দেখা যায়, জলে যদি কোনো গন্ধ না থাকে সেটা কিন্তু খাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি তেমন নয়। আচ্ছা, সেক্ষেত্রের মধ্যে আরেকটা জিনিস জানতে চাইছি, আমরা প্রায় সময়ই শুনে থাকি বিশেষজ্ঞদের কাছ থেকে বা অন্যদের কাছ থেকেও ত্রিপুরাতে বেশিরভাগ যে রোগ শোক হয়, অসুখ বিসুখ হচ্ছে বেসিক্যালি জলের জন্যই হচ্ছে। একদম স্যার, বিষয়টা কি? একদম একদম ইনফ্যাক্ট নট অনলি ত্রিপুরা, স্ট্যাটিস্টিক্স বলছে 70% অফ দ্য হেলথ রিলেটেড ইস্যুস আর ওয়াটার বর্ন, সব জল থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জলের সাথে রিলেটেড। আচ্ছা, আমরা সাধারণ মানুষের জন্য কি করণীয় সেটা আমরা জানবো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, বন্ধুরা আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বিশুদ্ধ পানীয় জল ও প্রযুক্তি। আর এই বিষয়ে আমাদের সঙ্গে আজকে কথা বলছেন হরজিৎ নাথ। আমরা ওনার কাছ থেকে অনেক কিছুই জানার চেষ্টা করছি। স্যার বলুন, কি ধরনের বিষয়গুলো রয়েছে যারা আমরা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি এবং বিশুদ্ধ পানীয় জল আমরা পেতে পারি? একদম দেখুন, সেটাই আমি আপনাকে বলছিলাম যে প্রত্যেকটা জলের টেকনোলজি আলাদা। জলের মধ্যে 3টে ইম্পর্টেন্ট প্যারামিটার্স দেখতে হবে: ফিজিক্যাল প্যারামিটার, কেমিক্যাল প্যারামিটার, বায়োলজিক্যাল প্যারামিটার। ফিজিক্যাল প্যারামিটারটা হচ্ছে যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন, ধুলো ময়লা, সেগুলো হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার, সেটা আপনি নর্মাল স্ক্রিনিং প্রসেসে ক্লিন করতে পারবেন। কেমিক্যাল প্যারামিটারটা কিন্তু চোখে দেখা অসম্ভব। হয়তো কালার চেঞ্জটা দেখতে পারবেন, বাট কালার চেঞ্জ ছাড়া তার মধ্যে কী ম্যাটেরিয়াল আছে, কি হেভি মেটাল আছে, কি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আছে, কি পেস্টিসাইডস আছে, কি ইনসেকটিসাইড আছে, সেটা কিন্তু জানা অসম্ভব ট্রিটমেন্ট করা ছাড়া। আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল, যেটা আমাদের ব্যাকটেরিয়া হলো, ভাইরাস হলো। তো এখন আপনি যদি একটা লেম্যানকে জিজ্ঞেস করুন যে আমি কি ফিল্টার বাড়িতে লাগাবো, যেটা আমাদের সবার কেসে একটাই কথা যে আমরা কি ফিল্টার বাড়িতে লাগাবো, সেটার জন্য আপনার প্রথমে দেখতে হবে জলের টিডিএসটা কত। যদি দেখুন জলের টিডিএসটা 500 থেকে বেশি, ফর এক্সাম্পল যদি আপনি আন্ডারগ্রাউন্ড জল কালেক্ট করুন, বোরওয়েল ওয়াটার বা টিউবওয়েল ওয়াটার, সেখানে কিন্তু আপনার হার্ডনেস বলে একটা ফ্যাক্টর আছে। হার্ডনেসটা হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের একটা কম্বাইন্ড ভ্যালু। সো হার্ডনেসটা যদি আপনার 200 থেকে বেশি থাকে এটাকে বলা হবে হার্ড ওয়াটার, 200 মিলিগ্রাম পার লিটার থেকে হার্ড ওয়াটার। আর যদি তার থেকে কম থাকে, প্লাস টিডিএস যদি আপনার 500 থেকে কম থাকে, আপনার কিন্তু আরওতে যাওয়ার প্রয়োজন নেই। আপনি অযথা টাকা খরচ করে রিভার্স অসমোসিস এত টাকা দিয়ে মেমব্রেন কিনে ফিল্টার কিনে লাগানোর প্রয়োজন নেই। সেটার জন্য আপনার একটা আলট্রা ফিল্ট্রেশন প্রসেস ইজ মোর দেন সাফিসিয়েন্ট।
যদি আপনি আন্ডারগ্রাউন্ড জল নিচ্ছেন সেটার মধ্যে যদি হেভি মেটাল কনসেন্ট্রেশন চেক করা ইজ ডিফিকাল্ট, এটার জন্য আপনার আরেকটু সাইন্টিফিক অ্যানালাইসিস করতে হবে। ইনডাইরেক্টলি যদি আপনি বলুন একটা টিডিএস মিটার নিয়ে চেক করলেন যে 500 থেকে বেশি দেখাচ্ছে, বা হার্ডনেসের টেস্টিং কিট পাওয়া যাচ্ছে খুব কম দামে, হার্ডনেসটা 200 থেকে বেশি দেখাচ্ছে, তাহলে আপনি আরও প্রসেসে যান। কারণ আরও প্রসেস থেকে কিন্তু সেই হার্ডনেস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যার জন্য টিডিএসটা বাড়ছে, সেগুলো সব কিছু কিন্তু বেরিয়ে যাচ্ছে আপনার আরও প্রসেস থেকে। যদি সেম টাইম ওয়াটার থেকে মিনারেল কন্টেন্টও কমে যাচ্ছে, সেই জায়গাতে যদি সেই আরও মেমব্রেনটা যদি আমরা এমন একটা জায়গাতে বাড়িতে বসালাম যেখানের মধ্যে টিডিএস অলরেডি কম, সো অলরেডি কম টিডিএসের মধ্যে আরও মেশিন লাগিয়ে জলটাকে থেকে তো আপনি সব মিনারেল বের করে দিচ্ছেন। এবার যেটা জলের মধ্যে যেটা মিনারেল আমাদের শরীরে প্রয়োজন, সেটা আমরা কই থেকে পাবো? সো এই আরও মেশিনের যেগুলো আমি তো বলবো সাম গিমিক্স, সো এটা থেকে একটু হলেও সব একটা সচেতনার প্রয়োজন যে কোন কেসে আমি আরও মেশিন লাগাবো, কোন কেসে আরও মেশিন লাগাবো না। আমি যদি এখানে একটা কনক্লুড হিসাবে বলতে পারি যে আপনার বাড়িতে যদি মিউনিসিপ্যাল ওয়াটার আছে, মিউনিসিপ্যাল ওয়াটারে আপনার সাম অ্যামাউন্ট অফ রেসিডুয়াল ক্লোরিন থাকতে পারে, কারণ ক্লোরিন দেওয়া হয় আপনার অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ এনহান্স করার জন্য আপনার স্টেশন থেকে। কারণ বেসিক্যালি তো শহরাঞ্চলে মানুষরা সেই জলের উপরেই নির্ভরশীল। সো আপনার যদি সেই পিএইচই থেকে বা লোকাল মিউনিসিপ্যালিটি থেকে জল আসছে, আপনি নিঃসন্দেহে আলট্রাফিল্ট্রেশন উইথ ইউভি মেশিন বেছে নিতে পারেন। আপনার বেশি টাকার প্রয়োজন নেই, সেটাতে আপনার বেশি টাকা খরচও হবে না, কারণ সেটা জাস্ট একটা আলট্রাফিল্ট্রেশন প্রসেস আছে, একটা ইউভি আছে, দুটোর জন্য অল্প পরিমাণে ইলেকট্রিসিটি প্রয়োজন, খুব কম পরিমাণে আপনি পেয়ে যাবেন সেই টেকনোলজিটা। আর যদি আপনি দেখছেন যে আপনি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করছেন যেখানের মধ্যে হেভি মেটালসের কন্টামিনেশন, বিকজ আমাদের এরিয়াটা কিন্তু আর্সেনিক কন্টামিনেশন কয়েকটা জায়গাতে পাওয়া গেছে, আসাম, বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গলের ফিউ পার্টস আর্সেনিক কন্টামিনেশন পাওয়া গেছে। এমন যদি ম্যাটেরিয়াল থাকে বা সেটা থাকার চান্স থাকতে পারে, তখন আপনি নিঃসন্দেহে আরও প্রসেসে যেতে পারেন। আরও প্রসেসে কিন্তু যে ওয়াটারটা আপনার ওয়েস্ট হচ্ছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো সেই ওয়াটারটাকে যাতে আপনি রিউজ করেন, কারণ সেই ওয়াটারটাও কিন্তু পিউরিফাইড ওয়াটার, হিউম্যান কনজাম্পশনের জন্য ফিট নাও হতে পারে, বাট সেটা দিয়ে আপনি অন্য পোর্টেবল ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি রান্নাবাড়া করে আপনি বাসন ধুতে পারেন, আপনি প্ল্যান্টে দিতে পারেন, আপনি গাড়ি ধুতে পারেন, ঘর ক্লিন করতে পারেন, সেটা এমন অনেকটা জল সেভ হবে। আদারওয়াইজ এই 70% ওয়াটারটাকে কিন্তু ড্রেন করে দেওয়াটা কিন্তু কারেন্ট সিচুয়েশনে মোটেই অ্যাডভাইজেবল নয়। সো এই আরও ওয়াটার থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে আপনারা কাইন্ডলি মেনটেন করবেন, যে এই আরও ওয়াটারের টিডিএসটা যাতে মিনিমাম 50 থেকে 100 যাতে থাকে। সেই টিডিএস কীভাবে দেখবেন? সেই টিডিএস মিটার দিয়ে আপনি চেক করবেন। আপনি যদি কোনো ব্র্যান্ডেড পিউরিফায়ার বাড়িতে লাগাচ্ছেন, আপনি ডেফিনেটলি আপনার সার্ভিস পার্সনকে বলবেন যে আমার 50 থেকে 100 টিডিএসের মধ্যে 50 থেকে 100 ppm টিডিএসের মধ্যে আমার টা প্রয়োজন। তাহলে আপনি নট অনলি ক্লিন বাট হেলদি মেনটেন করতে পারবেন। আদারওয়াইজ আপনি ক্লিন তো পাবেন, হেলদিটা পাবেন না। সেটা হচ্ছে গিয়ে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। গ্রামাঞ্চল এলাকায় তো আমি সেই কথাটাই বলবো, গ্রামাঞ্চল এলাকাতে কারণ সবার ক্ষেত্রে তো আর সেই জিনিসটা লাগানো তো সম্ভব নয়। তো তাদের ক্ষেত্রে কি ধরনের সাজেশন? তাদের ক্ষেত্রেও সেম কথা বলবো আমি, যে যার কেসে এভাবে কস্টলি আরও বেসড মেমব্রেন টেকনিক্স নেওয়া প্রবলেমেটিক, ওদেরকে আমি বলবো আজকাল মার্কেটে অনেক রকমের অ্যাডভান্সড ওয়াটার ফিল্টার্স এসছে। তার জন্য আমি এটা বলছি না যে আমাদের হোয়াইট কালারের ক্যান্ডেল ফিল্টারও হতে পারে ভালো, প্রোভাইডেড যদি আপনার কোনো কেমিক্যাল কন্টামিনেশন না থাকে। অনলি ফিজিক্যাল কন্টামিনেশন, জলটা শুধু ঘোলা, সেই জলটাকে পরিষ্কার করবেন, নর্মাল ক্যান্ডেলে আপনি যান। কিন্তু যদি সেটার মধ্যে আপনার সারফেক্টেন্ট আছে, মানে আপনি কিছু দিয়ে ধরলেন ডিটারজেন্ট ছাড়ছেন বা কিছু ছাড়ছেন, সেগুলো জিনিস যদি থাকে, কেমিক্যাল কন্টামিনেন্ট থাকে, বায়োলজিক্যাল কন্টামিনেন্ট থাকে, সেটা কিন্তু আপনার এই ফিল্টার থেকে ক্লিন হবে না। আচ্ছা, ন্যানো টেকনোলজির কথা আপনি বলছিলেন, সেটা কি? খুব সংক্ষেপে। ন্যানো টেকনোলজি বলতে আমি এখানে বলছি ন্যানো ফিল্ট্রেশন প্রসেস। সো ন্যানো ফিল্ট্রেশন প্রসেসটা হচ্ছে আপনার রিভার্স অসমোসিস প্রসেস অ্যান্ড আলট্রাফিল্ট্রেশন প্রসেসের মধ্যে একটা বাছাই করে নিয়েছে। তো রিসেন্টলি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল কিন্তু দিল্লিতে অনেক জায়গাতে এই রিভার্স অসমোসিস মেমব্রেনকে বর্জন করেছে, কারণ অনেকটাই জল নষ্ট হচ্ছে। সেগুলো জায়গাতে ন্যানো ফিল্ট্রেশন মেমব্রেনটা কিন্তু রিপ্লেস হয়ে আসছে। সো ন্যানো ফিল্ট্রেশন প্রসেসে আপনার ওয়াটার রিকভারিটাও বেড়ে যাচ্ছে, ওয়েস্টেজটা কমে যাচ্ছে, এনার্জি রিকোয়ারমেন্টটাও একটু কমে আসছে। সেটা হচ্ছে ন্যানো ফিল্ট্রেশন, সাইজ 0.001 মাইক্রনস, তাই এটাকে বলে ন্যানো ফিল্ট্রেশন। ন্যানো টেকনোলজি থেকে যেগুলো নতুন ওয়াটার ফিল্ট্রেশন প্রসেস চলে আসছে, সেটাকে আমরা বলি ন্যানো টেকনোলজি বেসড প্রসেস। এখানে আমরা বলছি ন্যানো ফিল্ট্রেশন প্রসেস। সো ফাইনালি আমি যদি এটাকে গুছিয়ে বলতে চাই, আপনার যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার থাকে,
ডেফিনেটলি আপনি একটু টেস্ট করুন, টেস্ট করে সেটাকে আরও প্রসেস প্রয়োজন হলে আরও প্রসেসে যান, বাট প্লিজ ট্রাই টু মেনটেন একটা ডিসেন্ট মিনারেল কন্টেন্ট 50 থেকে 100। যদি মিউনিসিপ্যাল ওয়াটার থাকে আপনি নিঃসন্দেহে আল্ট্রাফিল্ট্রেশন প্রসেস উইথ ইউভি ট্রিটমেন্ট যেতে পারেন। তার আগে প্রি ফিল্টার থাকতে পারে, কার্বন ফিল্টার থাকতে পারে, সেডিমেন্ট ফিল্টার থাকতে পারে, সেটা তো আছেই, বাট আল্ট্রাফিল্ট্রেশন প্রসেসটা হচ্ছে গিয়ে দ্য বেস্ট প্রসেস। উইথ ইউভি ট্রিটমেন্ট যদি মাইক্রোবস থাকে ইউভি ট্রিটমেন্টে আপনার হয়ে যাবে। তো সেটা হচ্ছে গিয়ে মিউনিসিপ্যাল আন্ডারগ্রাউন্ড। আর যদি আপনি দেখুন যে ইফ ইউ নট এবল টু, অনেক সময় তো এত দামি মেশিন নেওয়া সম্ভব নাও হতে পারে, তখন আপনারা মার্কেটের মধ্যে যেগুলো ফিল্ট্রেশন প্রসেস আছে সেগুলো ফিল্ট্রেশন প্রসেসে আপনারা ডেফিনেটলি যেতে পারেন, বাট আপনি জলটা একটু টেস্ট করিয়ে নেবেন। যদি জলটা টেস্ট করে আপনার ওয়াটার প্যারামিটার্স মেনটেন না হয় আপনার কিন্তু অ্যাডভান্স প্রসেসে যেতে হবে। আনফর্চুনেটলি কারেন্টলি যদি আমরা দেখি যে ওয়াটার কোয়ালিটি স্ট্যাটাসটাকে মেনটেন করতে গেলে যে টেকনোলজিস অ্যাভেলেবল আনফর্চুনেটলি একটু কস্টলি, আল্ট্রাফিল্ট্রেশন, ন্যানোফিল্ট্রেশন, রিভার্স অসমোসিস। বাট আল্ট্রাফিল্ট্রেশন প্রসেসটা এখন খুব রিগ্রেসিভলি আসছে। আজকাল অনেক রকমের আল্ট্রাফিল্ট্রেশন ফিল্টারও আসছে মার্কেটে, যেগুলো নর্মাল ক্যান্ডেল ফিল্টারটাকে রিপ্লেস করে আল্ট্রাফিল্ট্রেশন বসানো হচ্ছে। তো এই আল্ট্রাফিল্ট্রেশন প্রসেসটা কিন্তু আমি সবাইকে অ্যাডভাইস করবো একটু অ্যাডাপ্ট করার জন্য। সেটাই হচ্ছে আমার আসলে বিশুদ্ধ পানীয় জল নিয়ে তো অনেক কিছু বলা রয়েছে, প্রযুক্তিও দিন দিন বেরোচ্ছে, ব্যবহার করছি, আরও নিত্য নতুন আসবে। আমরা এই ধরনের আলোচনা আগামীতে অবশ্যই করব। আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।